তার মানে আমাদের আসলে স্ট্রাকচারটা ফিক্সড। আমাকে যদি একটা গ্রাফের নাম্বার অফ নোড দিয়ে দেয়, অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে যতটুকু মেমোরি লাগবে সেটা ফিক্স হতে পারে। আমরা যদি এরকম 25, 25, এখন 25টা কি, 25টা ইন্টিজার আছে, ইন্টিজার মানে হচ্ছে 4 বাইট করে, তাহলে হচ্ছে 25 ইন্টু 4, এটা হচ্ছে 100, 100 বাইটের একটা মেমোরি লাগবেই। সেটা হচ্ছে আমার নাম্বার অফ এজ কম থাক না বেশি থাক এটা আসলে ডিপেন্ড করতেছে না। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এইটাতে লিস্ট ইউজ করতাম, লিস্ট ইউজ করলে কি হতো, লিস্ট তো হচ্ছে একটা করে পয়েন্টার রাখতো এখানে, 5টা এজের জন্য 5টা পয়েন্টার। আর প্রতিটা এজের জন্য একটা করে এখানে আলাদা করে পয়েন্টার যোগ হতো। তার মানে লিস্টের যে মেমোরিটা খরচ হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার গ্রাফের স্ট্রাকচারের উপর, কয়টা এজ আছে বা কয়টা নোড আছে। আর আমাদের ম্যাট্রিক্সে কতটুকু মেমোরি লাগবে সেটা জাস্ট ডিপেন্ড করে হচ্ছে আমার নাম্বার অফ নোডের উপর। এটাতে এজ বেশি না কম তার উপর আসলে কোনো ইফেক্ট নেই। আর যখন আমরা হিউজ অ্যামাউন্টের একটা মানে অনেক হিউজ গ্রাফ নিয়ে কাজ করব, যেখানে ধরেন আমাদের গ্রাফের নোডের সংখ্যা 10⁻7, সেখানে আসলে হিসাব করলে দেখা যাবে যে 10⁻7 ইন্টু 10⁻7 করলে 10⁻14 হয়। তার সাথে আবার হচ্ছে আমাকে তো ইন্টিজার রাখা লাগছে, তাই না? ইন্টিজার হচ্ছে 4 বাইট করে, তাহলে হচ্ছে 4 ইন্টু 10⁻14 বাইট। আর এটা একটা হিউজ অ্যামাউন্টের একটা মেমোরি আর কি। তো আমাদের অনেক বড় বড় গ্রাফ রাখতে হলে আসলে আমরা যদি দেখি যে গ্রাফটার মধ্যে নাম্বার অফ এজ কম, তাহলে আমরা লিস্ট ইউজ করব, সেখানে ম্যাট্রিক্স ইউজ করব না। আর যদি গ্রাফটা অনেক ডেন্স হয়, মনে করেন অনেকগুলা এজ, এরকম প্রচুর এজ, তাহলে আসলে আমার বেশি মেমোরি লাগবে, এটাকে হচ্ছে কোনোভাবে কমানোর কোনো ওয়ে নেই। যদি আমাদের গ্রাফটা এরকম হয় যে সব নোডের সাথেই মোটামুটি সব নোড কানেক্টেড, অনেক বেশি ডেন্স গ্রাফ, তাহলে আমাদের আসলে মেমোরি কমানোর কোনো রকম ওয়ে নেই। আচ্ছা স্যার সেক্ষেত্রে কি যে কোনো একটা ইউজ করলেই হবে, লিস্ট অথবা ম্যাট্রিক্স? হ্যাঁ, তাহলে আসলে আসলে কোনো বেনিফিট নাই একটার উপর আর একটা। যদি খুবই ডেন্স হয় সেসব ক্ষেত্রে আবার আমাদের ম্যাট্রিক্সটা ইউজ করা সুবিধাজনক। কি বলতে পারবেন কেন? জাস্ট ধরেন আমার একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরেন আমাকে আমার এরকম একটা গ্রাফ আছে, এখন 3টা নোডের একটা গ্রাফ আছে। আমার গ্রাফের মতো 3টা নোড, এবং 3টা নোডের সবাই সবার সাথে কানেক্টেড। এন্ড কোশ্চেন হলো, এটার জন্য আমার ম্যাট্রিক্স বেটার নাকি লিস্ট বেটার? চিন্তা করে বলেন তো। ভুল হলে সমস্যা নেই, ট্রাই করেন কি হতে পারে। দুইটাই সেম হবে। দুটাই সেম হবে। আচ্ছা, আর কারোর কোনো মানে কোনো অপিনিয়ন আছে কিনা একটু চিন্তা করেন। অ্যাডজেন্সি লিস্টে আমরা তো লিংক লিস্ট করছি, তাই না? অ্যাডজেন্সি লিস্ট মানে কিন্তু লিংক লিস্ট, বুঝতে পারছেন তো, তাই না? এই যে তীর দেওয়া, এইটা হচ্ছে নাল, আমরা লাস্টে নাল রাখতাম, মনে আছে তো নাকি? আমরা মিডের আগে পড়ছিলাম। জি স্যার। এখন একটু চিন্তা করেন তো, আমরা যখন অ্যাডজেন্সি লিস্ট রাখি
আমাদের স্ট্রাকচারটা কেমন ছিল বলেন তো? আমাদের স্ট্রাকচারটা ছিল হচ্ছে নোড, নোডের মধ্যে আমরা যদি ইন্টিজার রাখতাম তাহলে একটা ইন্টিজার থাকতো আর একটা নোড পয়েন্টার থাকতো। তার মানে আমার একটা ডাটা রাখার জন্য আসলে দুটো জিনিস লাগতেছে, একটা ইন্টিজার রাখা লাগতেছে, একটা পয়েন্টার রাখা লাগতেছে। এখন জেনারেলি আমরা যে আপনারা যদি সিতে প্রোগ্রামিং করে থাকেন, আপনারা মানে আমরা নর্মালি যে মেশিনে প্রোগ্রামিং করি নর্মালি, তো আমাদের এই যে নোডের সাইজ হচ্ছে 4 বাইট, মানে ইন্টিজারের সমান আর কি, ঠিক আছে? আর একটা ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। তার মানে অ্যাডজাসেন্সি লিস্টে যদি আমরা একটা ইন্টিজার রাখতে চাই তাহলে 8 বাইট জায়গা লাগে। তার মানে আমি যদি এই যে গ্রাফটা, এই গ্রাফটা যদি আমরা লিস্টে রাখতে চাই তাহলে আমাদের আসলে বেশি মেমোরি লাগবে, কারণ আমরা যদি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি গ্রাফটা, ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করলে এরকম হবে। এখানে 0 0 0 থাকবে, এখানে 1 1 1। তাহলে এখানে আমাদের আমাদের ধরা বাঁধা হচ্ছে 9টা ইন্টিজার, 9 × 4। আর অ্যাডজাসেন্সি লিস্টের কথা চিন্তা করেন, অ্যাডজাসেন্সি লিস্টে ব্যাপারটা এরকম হবে, প্রতিটা আমরা যদি চিন্তা করি এরকম 3টা করে হবে। এটা মনে করেন প্রতিটা নোডের সাথে 2টা করে নোড কানেক্টেড, তাহলে এরকম একটা লিস্ট হবে দেখতে, অ্যাডজাসেন্সি লিস্ট এরকম। এখানে প্রবলেম হচ্ছে এখানে আমাদের 9টা এন্ট্রি জাস্ট লাইক আমাদের ম্যাট্রিক্স, কিন্তু এখানে কি হচ্ছে প্রতিটা এন্ট্রি হচ্ছে একটা করে নোড যেটা সাইজ হচ্ছে 8 বাইট। তার মানে হচ্ছে এই গ্রাফটাকে যদি আমরা লিস্টে রাখতে চাইতাম তাহলে আমাদের ডাবল মেমোরি লাগতো। আমরা যখন কখন লিস্ট ইউজ করব, লিস্ট ইউজ করব হচ্ছে আমাদের নাম্বার অফ এজ যদি কম হয়, ঠিক আছে, তখন আমরা লিস্ট ইউজ করব। আর যদি আমাদের কমপ্লিট গ্রাফ হয়, কমপ্লিট গ্রাফের মানে হচ্ছে সব নোডের সাথেই সব নোড কানেক্টেড, তার মানে হচ্ছে অনেক এজ, সেসব ক্ষেত্রে আসলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইউজ করাটা বেটার। তো সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? যেটা বললাম এখন ডিসকাস করা হলো এখন। জি স্যার। আচ্ছা, ওকে। তো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল। তার মানে হচ্ছে আমাদের যদি একটা গ্রাফ দেওয়া থাকে তাহলে সেই গ্রাফটা আমরা কিভাবে ট্রাভেল করতে পারি। তার মানে মনে করেন আমার একটা গ্রাফ দেওয়া আছে, এরকম একটা সিম্পল গ্রাফ দেওয়া আছে। এখন এই গ্রাফটা আমি ট্রাভেল করতে চাচ্ছি, তার মানে হচ্ছে আমি গ্রাফটা ঘুরে দেখতে চাচ্ছি। লেটস সে আমি হচ্ছে এই একটা নোড থেকে শুরু করব, এই নোড থেকে শুরু করে আমি আসলে আমার পুরো গ্রাফটাকে ঘুরে দেখতে চাচ্ছি। তার মানে আমি এই নোড থেকে এই নোডে যাব, তারপরে এই নোডে যাব, তারপরে ব্যাক করব, ব্যাক করে আবার এই দিকে যাব। মনে করেন আপনি যদি নতুন এরিয়াতে যদি যান, নতুন এরিয়াতে যদি আপনার একটা বাসা থাকে, তো আপনি ধরেন মনে করেন আপনি বাসা থেকে বের হয়ে এরিয়াটা চিনতে চাচ্ছেন, জিনিসটা অনেকটা এরকম। এটা মনে করেন আপনার বাসা, এখন মনে করেন আশেপাশে অনেকগুলা রোড আছে, আপনার ইচ্ছে হচ্ছে আপনি পুরো এরিয়াটা চিনবেন। আমাদের আমাদের আজকের নোশনটা অনেকটা এরকম যে আমরা একটা গ্রাফকে
চিনতে চাচ্ছি, গ্রাফের সবগুলা নোড ঘুরে ঘুরে দেখতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা আর কি। এটা ধরে নিতে পারেন এরকম, একটা নতুন এরিয়াতে গেলেন অথবা কোনো জায়গায় ঘুরতে গেলেন, বা হয়তো আপনি পার্বত্য মানে আপনি বান্দরবানে গেছেন ট্রেকিং করতে, তাহলে আপনি মনে করেন এরিয়াটা ঘুরে দেখতে চাচ্ছেন, কিভাবে ঘুরবে? ঠিক একইভাবে আমরা যদি গ্রাফের কোনো নোট থেকে শুরু করি, আমি যদি এই নোট থেকে বাকি সব নোট ঘুরে দেখতে চাই, তাহলে আমাদের তো একটা অ্যালগরিদম লাগবে, মানে আমাদের একটা প্রসেস বা টেকনিক লাগবে, যে টেকনিককে কাজে লাগায় আমরা হচ্ছে সবগুলো নোট ঘুরে দেখতে পারবো। আজকে হচ্ছে আমরা ওই রকম টেকনিক দেখব। তো এই গ্রাফ ট্রাভার্সালের দুইটা মেইন টেকনিক আছে, বা এটাই হচ্ছে বলতে পারেন এটাই হচ্ছে মেইন স্ট্রিমের দুইটা টেকনিক, বাকি টেকনিক গুলো হতে পারে এখান থেকে মডিফাইড, বাট এই দুটা হচ্ছে বেসিক দুইটা টেকনিক। একটা হচ্ছে বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ, আর একটা হচ্ছে ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ। বিএফএস আর ডিএফএস, তো আপনারা যারা প্রোগ্রামিং কন্টেস্ট করেন বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন, তারা অবশ্যই হয়তোবা বিএফএস অথবা ডিএফএস এর নাম শুনে থাকবেনই। এটা হচ্ছে খুবই পপুলার দুটো অ্যালগরিদম, আর এই দুটো অ্যালগরিদম কাজে লাগে আসলে আরো অনেক অনেক প্রবলেম সলভ করা যায়। তো বিএফএস এর আসলে ফিলটা কিরকম, এই টেকনিকটার আসলে ইন্টারনাল আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে এরকম, আমাদের যেটা গ্রাফ দেওয়া থাকে, হ্যাঁ আমাদের এরকম একটা গ্রাফ দেওয়া আছে, আর যখনই আপনাকে একটা গ্রাফ ট্রাভেল করতে বলবে অবশ্যই আপনাকে একটা স্টার্টিং ভার্টেক্স বলে দিবে, যে এই ভার্টেক্স থেকে শুরু করে গ্রাফটা ট্রাভেল করে ফেলা এরকম। তো বিএফএস তার মানে গ্রাফ ট্রাভেল করার টেকনিক হচ্ছে, আমি যে নোড থেকে শুরু করব, প্রথমে ওই নোডের চারপাশে যে নোডগুলো আছে সেগুলো ট্রাভেল করব। তার মানে আমার এই নোডের চারপাশে কোন মানে ইমিডিয়েটলি পরে, চারপাশে না তো ব্যাপারটা বলতে হবে, যে আমার এই নোডের ইমিডিয়েটলি পরে যে নোডগুলো আছে সেগুলো ফার্স্টে ট্রাভেল করব। তার মানে আমি যদি লাল নোড থেকে শুরু করি, ইমিডিয়েটলি পরে কোন নোডগুলো আছে, ইমিডিয়েটলি পরে নোডগুলো আছে হচ্ছে এইগুলা, এই নোড। ফার্স্টে হচ্ছে আমি এই নোডগুলো ট্রাভেল করব। তারপরে কি করব, যখন আমাদের ইমিডিয়েটলি আমার স্টার্টিং নোড থেকে ইমিডিয়েটলি পরের নোডগুলো ট্রাভেল করা হয়ে যাবে, তারপর আমি করব কি আমার ডিস্টেন্সটা আর একটু বাড়াবো। তার মানে হচ্ছে ইমিডিয়েটলির পরে যে নোডগুলো আছে সেগুলো, তার মানে হচ্ছে পরে আমি এই নোডগুলো ট্রাভেল করব। ব্যাপারটা এরকম করে ধরে নিতে পারেন, ধরেন আপনি একটা নতুন জায়গায় গেছেন, আপনি প্রতিদিন একটা পার্টিকুলার ডিস্টেন্স আপনি এক্সপ্লোর করেন। হতে পারে আপনি নতুন জায়গায় গেছেন, আপনি প্রথমে হচ্ছে আপনার 1 কিলোমিটারের মধ্যে যতগুলো জায়গা আছে সবগুলা ঘুরে ফেলেন। ঘুরে আপনি যখন একটু এরিয়ার সাথে পরিচিত হন, আপনি নেক্সট দিন যান হচ্ছে 2 কিলোমিটার এরিয়ার মধ্যে যে প্লেস গুলো আছে সেগুলো আপনি দেখে ফেলেন। তারপরে দিন হচ্ছে 3 কিলোমিটার, তারপরে দিন 4 কিলোমিটার, এরকম করে করে আপনি হয়তো পুরো এরিয়াটা এক্সপ্লোর করতেছেন। ব্যাপারটা এই বিএফএস এর আইডিয়াটা হচ্ছে এরকম। তো সবাই কি জাস্ট একটু আইডিয়াটা পাইছেন যে আমরা কিভাবে আসলে গ্রাফটা ট্রাভেল করব বিএফএস এ? জি স্যার। আচ্ছা, তো এটা তো জাস্ট মুখে বললাম বা বুঝতে পারতেছে যে আমার স্টার্টিং নোট থেকে ইমিডিয়েটলি পরে যেগুলো সেগুলোকে এক্সপ্লোর করলাম, তারপরে হচ্ছে তাদের ইমিডিয়েটলি পরে, তারপর তাদের ইমিডিয়েটলি পরে, এরকম করে করে বুঝতে পারতেছি। কিন্তু এটাকে তো আমাদের হচ্ছে এই যে একটা প্রোগ্রাম আকারে লিখতে হবে, তাই না? প্রোগ্রাম আকারে লিখে আমাদের হচ্ছে তারপরে কাজটা করতে হবে।
আচ্ছা, তো এই সিটো কোড দেখে আপনাদের ওই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে প্রথমে করতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমাদের একটা ভিজিটেড নামে একটা অ্যারে রাখতে হবে, যেখানে থাকবে যে আমি ওই নোটগুলা দেখে ফেলেছি কিনা বা ওই প্লেসগুলো দেখে ফেলেছি কিনা। তো প্রথমে অ্যালগরিদমের প্রথমে আমি তো আসলে কোনো প্লেসই দেখি নাই। তো প্রথমে করব কি, এই ভিজিটেড অ্যারে সব জায়গায় হচ্ছে ফলস দিয়ে দিব। অ্যারে বলতে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে একটা একটা অ্যারে থাকবে ভিজিটেড। তো একটা অ্যারেতে তো ধরেন অনেকগুলা ইন্ডেক্স থাকে, প্রতিটা ইন্ডেক্স একটা করে নোড বুঝাবে। তার মানে 0 নম্বর ইন্ডেক্স মানে হচ্ছে 0 নম্বর নোড, 1 নম্বর ইন্ডেক্স মানে হচ্ছে 1 নম্বর নোড। তো আমি করবো কি, প্রথমে সবগুলা ইন্ডেক্স হচ্ছে ফলস করে রাখবো। তার মানে হচ্ছে সবগুলা নোডই আমি আসলে দেখি নাই। ব্যাপারটা এরকম, ভিজিটেড এই যে অ্যারেটা, এর যে ইন্ডেক্স গুলো আছে এগুলো আসলে এক একটা করে নোড রিপ্রেজেন্ট করে। তার মানে আপনি যেই গ্রাফটা উপর বিএসএস চালাতে চাচ্ছেন তার মধ্যে যদি 100টা নোড থাকে, তাহলে আমার ভিজিটেড অ্যারের সাইজ হতে হবে হচ্ছে 100। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এটা আমরা ট্র্যাক রাখবো হচ্ছে কোন কোন নোটগুলো দেখা হলো, কোন কোন নোটগুলো আমি অলরেডি দেখে ফেলেছি, এরকম একটা কাজের জন্য। তো অ্যালগরিদমের শুরুতে আমরা তো আসলে কোনো নোট দেখি নাই। আমরা কি করেছি, অ্যালগরিদমের শুরুতে আমাদের যে ভিজিটেড অ্যারে ছিল, যেখানে আমি ট্র্যাক রাখি যে কোন কোন নোটগুলো ভিজিট করা হয়েছে, তো প্রথমে তো কোনো কিছু ভিজিট করা হয়নি, প্রথমে সবগুলো ফলস। এখন এই বিএফএস এর জন্য আমাদের একটা কিউ লাগবে, কিউ ডাটা স্ট্রাকচার। তো প্রথমে কি করতে হবে, সোর্স বলতে কি, যেমন আমরা আগের স্লাইডে দেখেছি যে যখনই আমরা এরকম ট্রাভার্সাল করতে যাব তখন আমাদের একটি স্টার্টিং নোড দিয়ে দিতে হবে, বা আপনি যেই জায়গায় গিয়েছেন সেখানে আপনি আসলে কোথায় থাকেন, বাসাটা কোথায়, কোথা থেকে শুরু করবেন, এরকম একটা নোড দিয়ে রাখা লাগবে। সেটাকে আমরা নর্মালি বলবো হচ্ছে সোর্স, যেখান থেকে আমি আমার ট্রাভার্সালটা শুরু করি। তো প্রথমে কি করতে হবে, এই সোর্সটা কিউ এর মধ্যে ঢুকাতে হবে, এন কিউ করতে হবে। আর যেটা করতে হবে, সোর্স থেকে যেটা আমি শুরু করব, সোর্সটাকে তো অবশ্যই আমি দেখে ফেলেছি। তো ভিজিটেড সোর্স মানে এই অত ইন্ডেক্সটা ভিজিটেড অ্যারের সোর্স তম ইন্ডেক্সটা আমাদের ট্রু করে দিতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে, এটা বলতে পারেন আপনার বিএফএস এর ইনিশিয়ালাইজেশন, যে একটা আমাদের ট্রাভার্সালটা শুরু করার আগে আমাদের কাজটা কি। আচ্ছা, এরপর আমাদের যে কাজ হবে, আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত আমার কিউতে কোনো না কোনো এলিমেন্ট থাকবে, তো এই যেখানে দেওয়া আছে হচ্ছে while queue is not empty, আমরা তো ওই যে কিউতে একটা ফাংশন ছিল আপনাদের মনে আছে, is null বা is empty বলে একটা ফাংশন ছিল, আপনারা কিউ যেহেতু পড়েছেন আপনাদের মনে আছে। তো যতক্ষণ পর্যন্ত কিউতে একটাও এলিমেন্ট থাকবে, আমরা করব কি, কিউ থেকে ডিকিউ করে একটা এলিমেন্ট নিব, নিয়ে এটা প্রিন্ট করব। প্রিন্ট করার মানে হচ্ছে আমরা ওই নোডের কাজ শেষ, ওই নোডের আর কোনো কাজ নেই। তারপর আমরা কি করব, আমাদের এই যেতম নোড থেকে, এই যে নোডটা তো বের করলাম, যেতম নোড থেকে যেসব নোডে যাওয়া যায়, আউটগোয়িং এজ বলতে ধরেন আমাদের এই কোডটা লেখা হয়েছে ডিরেক্টেড এর উপর ডিপেন্ড করে। যদি আমার গ্রাফটা আনডিরেক্টেড হয় তার মানে হচ্ছে আমি মনে করি এইটা হচ্ছে আমাদের জে নোড। এখন এই জে নোড থেকে যেসব নোডে যাওয়া যায়, এখন যদি এটা ডিরেক্টেড হতো তাহলে আউটগোয়িং এজ হতো, মানে এই যে নোড থেকে যেসব নোডে যাওয়া যায় সেসব নোড যদি অলরেডি ভিজিটেড না হয়, যে নট ভিজিটেড বলতে বোঝাচ্ছি ধরেন এই যেতম নোড থেকে 0 নম্বর নোডে যাওয়া যায়, কিন্তু আপনি হয়তো 0 নম্বর নোডটা অলরেডি ভিজিট করে ফেলেছেন, তাহলে এটাকে আর আমরা এনকিউ করব না, কেবলমাত্র
যে নোড থেকে যেসব নোডে যাওয়া যায় এবং আমি ওই নোডগুলো ভিজিট করিনি সেসব নোডগুলোকে আমি এনকিউ করব এবং সেগুলোকে ভিজিটেড থ্রু করে দিব। এটা হচ্ছে আমাদের সুডো কোড, বাট আমি হচ্ছে একটা সিমুলেশন দেখালে আপনারা হয়তো এটা বুঝে যাবেন যে কি করা হচ্ছে। আচ্ছা, তো এইটা মনে করেন আমাদের গ্রাফ, আমরা এই গ্রাফটা হচ্ছে ট্রাভেল করতে যাচ্ছি। তো আমাদের সোর্স ভার্টেক্স হচ্ছে 1, আর নিচের এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের কিউ। আচ্ছা, তো সিমুলেশন যে সুডো কোড দেখলাম ওই অনুসারে কি করতে হবে, ওই অনুসারে আমরা শুরু করি। প্রথমে দেখতে হবে হচ্ছে এই কিউ থেকে 1 বের করতে হবে। 1 বের করে আমাদের কি কাজ, 1 বের করে আমাদের দেখতে হবে যে 1 থেকে কই যাওয়া যায়। তো 1 থেকে যাওয়া যায় হচ্ছে 0 আর 6 এ যাওয়া যায়, এবং 0 আর 6 এ আমরা আগে আসি নাই। আমরা কি করব, 0 আর 6 আমরা এই কিউতে ঢুকাই দিছি, 0 আর 6 কিউতে ঢুকাই দিছি। এখন কিউ এর প্রথমে আছে 0, তাহলে নেক্সট ইটারেশনে বের হবে হচ্ছে 0। তার মানে কনসোলে আমাদের হাতে এখন 0 আছে, তাহলে কি হবে, কনসোলে এখন 0 প্রিন্ট হবে। কনসোলে 0 প্রিন্ট হয়েছে। এখন 0 থেকে কই যাওয়া যায়, 0 থেকে যাওয়া যায় হচ্ছে 7 এ। তো দেখেন আমাদের কিউতে নতুন করে 7 অ্যাড হয়েছে। আচ্ছা স্যার 1টা কোথা থেকে আসলো? 1 আমাদের সোর্স ভার্টেক্স ছিল। কিন্তু স্যার 1 তো ফার্স্টে ছিল না, মানে ফার্স্টে তো 06 ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আসলে আচ্ছা 1 আমাদের সোর্স ভার্টেক্স 0 ছিল। আচ্ছা আমি বলতেছি 1 কিভাবে আসলো, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি বলতেছি সমস্যা নেই। আচ্ছা আমি কন্টিনিউ করি, তারপরে বুঝতে পারবেন যে মানে আসলে কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা কনসোলে 1 লিখলাম, 1 এর যে প্রতিবেশীগুলা সেগুলোকে আমরা হচ্ছে কিউতে ঢুকালাম। তারপরে হচ্ছে কিউ থেকে, যেহেতু 1 এর কাজ শেষ, আমরা করব কি, কিউ থেকে একটা নতুন বের করব। কিউ থেকে এখন বের হবে হচ্ছে 0, 0টা কনসোলে প্রিন্ট হবে, এবং 0 যে প্রতিবেশী, 0 প্রতিবেশী আছে হচ্ছে এই 7, 0 আরো একটা প্রতিবেশী আছে সেটা হচ্ছে 1। আমরা করব কি, দুটা প্রতিবেশীকে ঢোকানোর ট্রাই করব। এই জন্য হচ্ছে 1 আর 7 দুটো ঢুকেছে। কিন্তু এখন কথা হচ্ছে আমাদের তো এই 1 নাম্বার যেই নোটটা, এরা কিন্তু আমরা আগে ভিজিট করে ফেলেছি। দেখেন আমরা যদি সুডো কোডটা খেয়াল করতাম, সুডো কোডে দেখেন লেখা ছিল হচ্ছে আমরা যদি কোনো নোট কেবলমাত্র তখনই ঢুকাবো যদি সেগুলা ভিজিটেড না হয়। এই জন্য আমাদের কি করতে হবে, ওই যে একটা অ্যারে রাখতে হবে, যেই অ্যারেতে যেই নোটগুলো ভিজিটেড হয়েছে সেগুলোতে ধরেন যে ট্রু রাখতে হবে, বাট এখানে ওয়াই দেওয়া মানে হচ্ছে ইয়েস, ট্রু রাখতে হবে। যদি ওই নোটগুলো ভিজিটেড হয় তাহলে আর কি আমরা ঢুকাবো না। তো আমরা যখন 0 নিয়ে কাজ করছিলাম, তো 0-র কিন্তু প্রতিবেশী দুইটা, 0-র প্রতিবেশী হচ্ছে 1 আর 0-র প্রতিবেশী হচ্ছে 7। তো হিসাব অনুযায়ী দুজনকে ঢোকানোর কথা ছিল, কিন্তু এই যে 1 এটা যেহেতু অলরেডি ভিজিটেড, এটাকে আমরা ঢুকাবো না। আমাদের ব্যাপারটা কি হবে, আমরা যদি এটা ইনক্লুড করি তাহলে আমাদের এই যে এরকম অবস্থা ছিল, 0 আর 6 ছিল। তো যখন আমি 0 নিয়ে কাজ করব, এখন কেবলমাত্র 7 ঢুকবে আর 0টা বের হয়ে যাবে। এরকম হয়, মানে 1 ঢুকবে না, কারণ 1 আগে থেকেই ভিজিটেড। আচ্ছা এখন আমাদের কিউতে আছে, কিউ এর ফার্স্ট আসছে হচ্ছে 6, তো আমরা হচ্ছে 6 বের করব। এখন 6 বের করে 6টাকে যদি এখানে লিখি, 6 এর প্রতিবেশী আছে হচ্ছে 2 আর 5। তাহলে দেখেন 6টা হচ্ছে আমাদের কিউ থেকে বের হয়ে যাবে, এবং আমাদের কিউতে নতুন করে ঢুকবে হচ্ছে 2 আর 5, আর এই কনসোলের এখানে 6 লেখা উঠবে। আমরা দেখি কনসোল এখানে 6 লেখা উঠছে। কিউ এর পিছনে দেখেন এটা কিন্তু কিউতে এনকিউ করা হচ্ছে, মানে নতুন জিনিস কিউ এর পিছনে ঢুকবে। তো নতুন করে 2 ঢুকছে আর 5 ঢুকছে, আর 7 এখন বের হওয়ার জন্য ওয়েট করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে 7। হ্যাঁ বলেন। কিউতে যখন ঢোকাবো তখনই কি মানে ধরে নিব ওইটা হচ্ছে ভিজিটেড?
হ্যাঁ, কিউতে যখন ঢুকাবো তখনই আমরা ধরে নেব এটা ভিজিটেড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন আমাদের কি কিউ এর প্রথমে আছে হচ্ছে 7, তো 7টাকে বের করে ফেলবো। আমরা দেখবো যে পরবর্তীতে কিউতে 7 থাকবে না। এবং দেখেন কি 7 এর প্রতিবেশী আছে হচ্ছে 0। এখন কাহিনী হচ্ছে 0 অলরেডি ভিজিটেড, তাহলে নতুন করে আমার কিউতে কিছু ঢুকছে না। তাহলে আমাদের এখন পরবর্তীতে জাস্ট কিউ থেকে 7 বের হয়ে যাবে, আর কিছু হবে না। এতে কিউ থেকে 7 বের হয়ে গেছে, কনসোলে 7 লেখা হচ্ছে, এইটাই। এখন আমার কিউ এর ফার্স্ট আছে হচ্ছে 2। এখন কিউ এর ফার্স্ট আছে 2, তাহলে এখানে 2 লেখা উঠবে, এই কিউ থেকে 2 বের হয়ে যাবে। এখন দেখেন 2 এর প্রতিবেশী অনেক, 2 এর প্রতিবেশী আছে হচ্ছে 6, 2 এর প্রতিবেশী আছে হচ্ছে 5, আর একটা প্রতিবেশী হচ্ছে 3। এখন দেখেন এদের মধ্যে 6 আর 5 দুজনে যদি আমি এই যে ভিজিটেড অ্যারেটা দেখি, দেখেন 6 আর 5 দুজনই হচ্ছে ভিজিটেড। তাহলে এখানে কেবলমাত্র 3 ঢুকবে, আর এই 6 আর 5 ঢুকবে না। তাহলে আমাদের এখন দেখেন কিউটা হয়ে যাবে এরকম, এই যে 5 আর 3 আছে, আর এখানে 2 লেখা রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কিউ এর প্রথম থেকে আবার 5 বের করে ফেলা। তো 5 যদি বের করি তাহলে কিউ থেকে 5 মুছে যাবে। 5 মুছে গিয়ে আমরা দেখবো 5 এর প্রতিবেশী কারা কারা। কারণ 5 এর প্রতিবেশী আছে হচ্ছে 2, 6 আর এই 4। এদের মধ্যে 2 আর 6 অলরেডি ভিজিটেড। এই যে এখানে আমরা অ্যারেতে দেখি, এই যে ভিজিটেড অ্যারেতে 2 আর 6 অলরেডি ভিজিটেড, তাহলে এরা ঢুকবে না। ঢুকবে কেবলমাত্র হচ্ছে এখানে একটা 4 আসবে, 3 এর পরে 4 আসবে। আচ্ছা, তো আমরা দেখি, হ্যাঁ সিমুলেশনে দেখেন এই 3 এর পরে 4 আসলো, আর বাকিগুলো ঢুকে নেয়, আর এই কনসোলে 5 প্রিন্ট হয়েছে। এখন বের করতে হবে হচ্ছে 3। তো 3 বের হলে দেখেন 3 এর আসলে প্রতিবেশী যারা আছে সবাই ভিজিটেড, 2ও ভিজিটেড, 4ও ভিজিটেড। তাহলে নতুন কোনো কিছু আমাদের কিউতে অ্যাড হবে না, কনসোলে কেবলমাত্র 3 প্রিন্ট হবে, আর কিউ থেকে 3 বের হয়ে যাবে। তাহলে আমাদের পরে কিউতে থাকবে হচ্ছে কেবলমাত্র 4। 4 এরও আসলে কোনো আনভিজিটেড নেইবার নাই। আমরা কি করব, জাস্ট কিউ থেকে 4টা বের করে দিব, 4টা বের করে এখানে 4 প্রিন্ট করব। এখন আপনারা যদি এই যে আমাদের যে লুপটা ছিল, লুপটা এরকম ছিল যে while কিউ নট এমটি। এখন আমাদের কিউটা এমটি হয়ে গেছে। কিউটা এমটি হয়ে গেলে আমাদের আসলে অ্যালগরিদম শেষ। সবাই কি বুঝতে পারছেন যে আমাদের আসলে আমাদের যে মানে আমরা তো যখন প্রথমে যে সিডো কোডটা দেখেছিলাম তখন আমরা আসলে অনেক কিছু বুঝতেছিলাম না। এই যে সিডো কোডটা যখন আমরা দেখছিলাম তখন হয়তো আমরা অনেক কিছু বুঝি নাই। এখন হয়তো আমরা অনেক কিছু মিনিং করতে পারতেছি যে আসলে ভিজিটেড অ্যারেটা কিরকম, এই কিউ নট ইকুয়াল টু এমটি বলতে কি বোঝাচ্ছে, বা এই নট ভিজিটেড ইন কিউ ভিজিটেড, মানে এইগুলো আমরা এখন বুঝতে পারছি মোটামুটি যে কোথায় কি হচ্ছে। তাও হচ্ছে আপনাদের একটু টাইম দিব। আপনারা যদি কোনো কিছু মনে করে থাকেন যে বুঝেন নাই, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর কি। একটু টাইম নেন, টাইম নিয়ে চিন্তা করেন, চিন্তা করে বলেন যে কোনো কিছু না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। স্যার বলেন। স্যার সোর্স ভার্টেক্স 1 থেকে স্যার আমরা 0 আর 6 এ যেতে পারি স্যার। এখানে যদি প্রথমে আমরা 6 এ যাই তাহলে স্যার কনসোলে তো আলাদা আসে। কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমি একটা পার্টিকুলার মানে এটা হচ্ছে আমি চুজ করেছি যে প্রথমে আমি 0 ঢুকাচ্ছি তারপরে 6 ঢুকাচ্ছি। কিন্তু আপনি যদি এখানে উল্টা করে ঢুকাতেন 6 আর 0, তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনার বিএফএস হতো, কোনো ব্যাপার না এটা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? আবার ঠিক একই ভাবে দেখেন, যখন আমরা 6 নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমরা দুটো জিনিস ঢুকাইছিলাম, 2 আর 5, ঠিক আছে? এখন দেখেন আমরা মনে হয় এখানে ঢুকাইছিলাম, প্রথমে 2 ঢুকাইছি, পরে 5 ঢুকাইছি। কিন্তু এই যে ঢুকানোর সময় আমি যদি 5 আর 2 উল্টা করে ঢুকাইতাম তাও কোনো সমস্যা নেই। তার মানে আমি যদি একটু এভাবে বোঝানোর চেষ্টা করি, আমি যেখানে একটা অ্যানালজি দিছিলাম যে আমাদের বাসা থেকে আমি হচ্ছে প্রথমে হচ্ছে আমার বাসার ইমিডিয়েটলি পরে যে প্লেসগুলো সেগুলো দেখবো। এখন আপনি যদি প্রথমে এটা দেখেন, তারপরে এটা দেখেন, তারপরে এটা দেখেন, তারপরে এটা দেখেন, কোনো সমস্যা নাই। আমি যে উল্টো অর্ডারে দেখি, যে প্রথমে আমি
আমার বাসা থেকে এই পাশের জিনিসটা দেখবো, তারপর এটা দেখবো, তারপর এটা দেখবো, তারপর এটা দেখবো, তাও কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে একটা পার্টিকুলার লেভেলে যে নোটগুলো আছে তাদের অর্ডারিং এ কোনো বাধা নেই। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ভালো প্রশ্ন করছেন আপনি। এখন দেখেন, আপনারা একটু চিন্তা করেন, দেখেন আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন বা কিছু আছে কিনা। আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন, হ্যাঁ। আর চিন্তা করতে লাগেন যে কি বুঝেন নাই, এরকম কিছু চিন্তা করতে লাগেন, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স একটু দেন। 1 প্রেজেন্ট স্যার। 2 3 4 5 6 7 প্রেজেন্ট স্যার। 8 9 10 প্রেজেন্ট স্যার। 11 প্রেজেন্ট স্যার। 12 প্রেজেন্ট স্যার। 13 Yes, sir. 14 ইয়েস স্যার। 15 Yes, sir. 16 17 18 ইয়েস স্যার। 19 ইয়েস স্যার। 20 ইয়েস স্যার। 21 ইয়েস স্যার। 22 23 Present, sir. 24 প্রেজেন্ট স্যার। 25 Present, sir. 26 Yes, sir. 27 28 প্রেজেন্ট স্যার। 29 30 Yes, sir. 31 প্রেজেন্ট স্যার। 32 33 34 35 Yes, sir. 36 প্রেজেন্ট স্যার। 37 38 ইয়েস স্যার। 39 ইয়েস স্যার। 40 41 42 Yes, sir. 43 44 ইয়েস স্যার। 45 Yes, sir. 46 প্রেজেন্ট স্যার। 47 Yes, sir. 48 প্রেজেন্ট স্যার। 49 50 Present, sir. 51 Yes, sir. 52 53 Present, sir. 54
স্যার মিটার মার্কসটা স্যার আপলোড করবেন কবে স্যার? দেখা শেষ হলে আপলোড করে দেবেন স্যার। তাহলে মনে হয় সবাই বুঝতে পেরেছেন আসলে আমাদের বিএফএস বুঝতে আসলে ওরকম প্রবলেম হয়নি তাহলে। এখন দেখি আমাদের এই সুডো কোডে কিছু কথাবার্তা ছিল, মানে একটা লাইন ছিল এরকম যে for each outgoing is Z, G and I of J। তার মানে হচ্ছে আমরা যেই নোডটাকে ডিকিউ করব সেখান থেকে যেসব নোডে যাওয়া যায় সেসব নোডের কথা বলতেছে আর কি। এখন আমাদের যে দুটো গ্রাফের যে দুটো রিপ্রেজেন্টেশন আছে ম্যাট্রিক্স আর লিস্ট, সেই দুটো রিপ্রেজেন্টেশনে এই সুডো কোডটা আসলে অ্যাকচুয়াল কোড না। তো ওই দুটো রিপ্রেজেন্টেশনে এই লাইনটা কিরকম হবে আমরা যদি দেখি যে অ্যাকচুয়াল কোডটা কেমন হবে যদি আমরা ম্যাট্রিক্স অথবা লিস্ট ইউজ করি। তো আমরা যদি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ম্যাট্রিক্সটা তো এরকম যে তম যে রোটা থাকবে সেই রোটা আমাদের পড়তে হবে। এই রোতে যেই কন্টেন্ট গুলো 1 থাকবে সেই নোড গুলাই কিন্তু আমার যে নোডের অ্যাডজাসেন্ট নোড, তাই না? আমরা নর্মালি কি করি, আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এরকম ছিল, যদি আমার এখানে উপরেও তো কলামে আছে, ধরেন এটা হচ্ছে এখানে আছে মনে 3, তো আমাদের যে আর 3 এর মধ্যে যদি এস থাকে তখন মানে কেবলমাত্র তখনই আমরা হচ্ছে এখানে 1 লিখি। তার মানে যদি আমরা ওই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করি আর ডিকিউ করার পর যদি জে বের হয় তাহলে আমাদের কি করতে হবে, খালি এই জে তম রোটা পড়তে হবে 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত এন পর্যন্ত। স্যার এন পর্যন্ত পড়তে হবে, পড়ে দেখতে হবে যে কোন কোন এলিমেন্ট গুলো 1 হওয়া মানে হচ্ছে যে আর ওই নোডের মধ্যে একটা করে এজ আছে, তখন আমরা দেখব হচ্ছে ওই আই তম এলিমেন্ট যদি ভিজিটেড 0 হয় তখন হচ্ছে ওটাকে এনকিউ করব। তার মানে আমার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের জন্য আসলে ওই যে তম রোটা পুরোপুরি পড়তে হবে, পরে দেখতে হবে যে কোন কোন নোডের সাথে এজ আছে, তারপর আবার চেক করতে হবে যে এজ থাকার পর ওই নোডটা ভিজিটেড কিনা, যদি দুটাই যদি আমাদের কন্ডিশনের সাথে মেলে ঠিক তখনই হচ্ছে আমরা ওটাকে এনকিউ করব। আর অ্যাডজাসেন্সি লিস্টের ব্যাপারটা কি, অ্যাডজাসেন্সি লিস্ট তো এরকম লিংক লিস্ট আকারে থাকে, আমাদের কি করতে হবে, আমাদের যদি জে বের হয় কিউ থেকে বের করার পর যদি জে বের হয় তা আমাদের কি করতে হবে, যে তম লিংক লিস্টটা ঢুকাতে হবে টেম্পের মধ্যে। তারপর আমরা ওই যে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট করে করে লিংক লিস্ট ট্রাভেল করতাম, আমাদের হয়তো মনে আছে এই টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, তারপর আবার এরকম ঘুরতাম আনটিল
টেম্পটা নাল না হয়ে যায়। একটু মনে করার চেষ্টা করেন, আমরা লিঙ্ক টেস্ট যেভাবে ট্রাভেল করতাম, প্রথমে টেম্পের মধ্যে হেড নিতাম, তারপর দেখতাম টেম্প যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট করতাম। আর আমরা দেখতেছি হচ্ছে টেম্পের মধ্যে যে ডাটাটা আছে সেটা ভিজিটেড কিনা, যদি ভিজিটেড না হয় তাহলে আমরা সেটাকে ওই কিউ এর মধ্যে ঢুকাবো। এটা হচ্ছে এই দুটো আলাদা রিপ্রেজেন্টেশনে আমাদের বিএফএস এর কোডটা কেমন হবে সেরকম। আচ্ছা, এগুলো দেখার আগে আমরা আসলে আগে চিন্তা করি যে আমাদের যে এই বিএফএস এর আসলে টাইম কমপ্লেক্সিটি কত। আমাদের বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ভি প্লাস ই। ভি মানে হচ্ছে নাম্বার অফ নোড, ই মানে হচ্ছে নাম্বার অফ এজ। ঠিক আছে, তো ওই মানে আমাদের গ্রাফে যদি 5টা নোড আর 5টা এজ থাকে তাহলে বলতে পারি আমাদের এই অ্যালগরিদমটা চলবে ও অফ 10 টাইম, এরকম একটা টাইম। মানে খুবই হচ্ছে লো কস্টের একটা অ্যালগরিদম, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। তো আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস ট্র্যাক রাখা লাগবে বা ইম্পর্টেন্ট জিনিসের আনসার করতে হবে, সেগুলো হচ্ছে আমাদের বিএফএস এর সাথে খুবই বেশি রিলেটেড। সেটা হচ্ছে আমরা প্যারেন্টকে কিভাবে ট্র্যাক রাখবো। তার মানে আমরা একটু আগে এইখানে যেইভাবে এই গ্রাফটা ট্রাভেল করেছিলাম, যদি আমি ট্রাভেলটা লিখি, ব্যাপারটা এরকম ছিল। 1 ছিল হচ্ছে আমাদের সোর্স ভার্টেক্স, 1 থেকে আমরা গিয়েছিলাম 1 আর 6 এ। তো দেখেন 1 থেকে বের হয়েছে, 1 থেকে গিয়েছিলাম 0 আর 6 এ, তো 1 থেকে বের হয়েছে 0 আর 6। তারপর 0 থেকে গিয়েছিলাম 7 এ, তো 0 থেকে আমরা 7 এ গেছি। তারপরে 6 থেকে গিয়েছি 2 আর 5 এ, তো দেখেন 6 এর নিচে আছে হচ্ছে 2 আর 5। তারপর 2 থেকে গেছি 3 এ, 5 থেকে গেছি 4 এ। এই যে একটা ট্রির মতো স্ট্রাকচার, এটা আমরা পাই হচ্ছে আমাদের গ্রাফ ট্রাভেল করার পরে, মানে বিএফএস এর পর আমরা আসলে এরকম একটা ট্রি এর মতো স্ট্রাকচার পাই। তো এখানে হচ্ছে প্যারেন্ট আর চাইল্ড রিলেশনশিপ আছে। যেহেতু আমি 1 থেকে 0 আর 6 গিয়েছি, 1 হচ্ছে 0 আর 6 এর প্যারেন্টস। আবার 0 থেকে আমরা 7 এ গিয়েছি, এই যে 0 থেকে আমরা আবার 7 এ গিয়েছি। আমরা বলবো হচ্ছে 7 হচ্ছে 0 চাইল্ড, অথবা উল্টা করে বলতে পারি 0 হচ্ছে 7 এর প্যারেন্টস। ঠিক এরকম করে একটা চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ থাকে, যে আমরা কোন প্লেসে কোথা থেকে গিয়েছি। তার মানে আপনি বলতে পারেন এটা আপনার বাসা, এটা আপনার বাসা। আপনি বাসা থেকে ধরেন বিভিন্ন জায়গা ঘুরতেছেন, তো আপনাকে যদি বলে যে 3 নম্বর জায়গাতে আপনি কোথা থেকে গেছেন, আপনি বলবেন যে 3 নম্বর জায়গাতে গেছিলাম হচ্ছে 2 নম্বর থেকে, 2 নম্বর জায়গায় গেছি হচ্ছে 6 নম্বর থেকে, আর 6 নম্বর জায়গায় গেছি হচ্ছে আমার বাসা থেকে। এরকম একটা রিলেশনশিপ থাকার লাগবে। তার মানে 6 এর প্যারেন্টস হচ্ছে 1, 2 এর প্যারেন্টস হচ্ছে 6, 3 এর প্যারেন্টস হচ্ছে 2। এরকম একটা চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ রাখা লাগবে। তো আমরা এখানে যেই কোডটা লিখেছি, এখানে কিন্তু কোনোভাবে এই যে চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপটা মেনটেন করার বা মনে রাখার ওয়ে নেই। কিন্তু আমরা যদি চাই যে আমরা এরকম আমার একটা নোডের প্যারেন্টস কে ছিল, এটা যদি জানতে চাই বা এটা যদি মনে রাখতে চাই, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আপনারাই বলবেন। ওই যে আমি এখন কোশ্চেন গুলো করবো, এই 4টা কোশ্চেন করবো, এগুলো আপনি আনসার দিবেন, আপনারাই দিবেন আর কি। এই যে কোডটা আছে, এই কোডের মধ্যে এক্সট্রা কি করতে হবে আমাদের এই প্যারেন্টস মনে রাখার জন্য? মানে আমরা একটা জায়গায় কিভাবে যেতে পারি, প্যারেন্টস মনে রাখা আসলে এটাই। আপনাকে চিন্তা করে বলেন।
স্যার একটা নোডের যখন হচ্ছে সবগুলা নাইব মানে অ্যাডজাসেন্ট নোডকে হচ্ছে ভিজিট করা হয়ে যাবে, তখন ওই মেইন নোডটাকে হচ্ছে প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করে দিব। কার প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করবেন? আমার তো লাগবে হচ্ছে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এখন দেখেন সবাই কিন্তু মানে ব্যাপারটা এরকম না যে একটা সুপার প্যারেন্টস, এরকম না। কারণ প্যারেন্ট গুলা অনেকগুলা হায়ারার্কিতে হতে পারে। যেমন এক কিন্তু 6 এর প্যারেন্টস, 6 হচ্ছে একের চাইল্ড, কিন্তু 6 কিন্তু আবার 2 এর প্যারেন্টস। আমাদের এটা মনে রাখা লাগবে। আমরা যদি জিজ্ঞাসা করি 2 এর প্যারেন্টস কে, আমরা যেটা বলতে পারি 2 এর প্যারেন্টস হচ্ছে 6। আমরা যদি জিজ্ঞাসা করি 6 এর প্যারেন্টস কে, আমরা যেন বলতে পারি 1। মানে এরকম কোশ্চেন গুলো অ্যান্সার করতে গেলে আমাদের আসলে কি করা লাগবে, এটাই হচ্ছে এইটা মানে এখানে জানতে চাইছে আর কি। আচ্ছা, তো এটা কিভাবে করা যায় যদি আমরা চিন্তা করি, আমরা যেরকম একটা ভিজিটেড রাখছিলাম, এখানে আমরা একটা প্যারেন্টস নামে একটা অ্যারে রাখবো। প্রথমে সোর্সের তো আর কোনো প্যারেন্টস হবে না, সোর্সের প্যারেন্টসটা আমরা ধরেন সোর্সের প্যারেন্টটা আমরা নাল দিয়ে শুরু রেখে দিব। এখন যখনই আমরা কোনো একটা নোডকে এনকিউ করব, কোনো একটা নোডকে এনকিউ করব, ধরেন এই যে এনকিউ করতেছে টেম্প ডাটা, এই টেম্প ডাটা মনে করেন আই, তো মনে করেন আমি আই তম নোডকে এনকিউ করছি। এখন এই এনকিউ করতেছি কাকে দিয়ে? আমরা এনকিউ করতেছি হচ্ছে জে কে দিয়ে। তার মানে হচ্ছে জে হচ্ছে এই আই এর প্যারেন্টস। তো যখন আমরা কোনো কিছুকে এনকিউ করব, তখন হচ্ছে তার প্যারেন্টসটা আমরা সেট করে দেব একটা অ্যারেতে, এরকম। যে যার দ্বারা এনকিউ হবে ওটাই হবে হচ্ছে তার প্যারেন্টস। তো আমরা আসলে এইভাবে প্যারেন্টস গুলো মনে রাখতে পারি, কে কার প্যারেন্টস। তাই বুঝতে পারছেন এই সলিউশনটা? যদি না বুঝতে পারেন বলেন। স্যার ফার্স্টে কি পি অফ 0 তে নাল রেখে দিব? পি অফ 0 না, আপনাকে যে সোর্সটা দেওয়া হবে, সোর্সটা আপনাকে বলে দেওয়া হবে। যেমন একটু আগে আমরা যে এক্সাম্পল দেখলাম, ওখানে সোর্স ছিল কিন্তু 1। এখন দেখেন 1 এর আসলে কোনো প্যারেন্টস নাই, 1টাই হচ্ছে সবার প্যারেন্টস, বা এটা বলতে পারেন যে এটাই হচ্ছে সোর্স নোড। এটার মানে এই যে প্যারেন্টস অফ 1 হবে তাহলে নাল, মানে আসলে আমার 1 এর কোনো প্যারেন্টস নেই, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছেন? আপনার যে 0 হবে তা না আর কি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমরা ডিসটেন্স কিভাবে ট্র্যাক রাখবো। ডিসটেন্স ট্র্যাক রাখবো বলতে তোমাকে এখানকার সবকিছু ক্লিয়ার করে দিই। এখন মনে করেন আমাদের এই যে এজ গুলা আছে, এগুলা হচ্ছে মনে করেন সবার লেন্থ সমান 1 ইউনিট করে, 1 ইউনিট করে। তাহলে 1 থেকে 4 এর দূরত্ব কত? 1 থেকে 4 এর দূরত্ব হচ্ছে দেখেন
1 থেকে 6 যাব, 6 থেকে 5 যাব, 5 থেকে 4 যাব। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে আসলে 3। 1 2 3। আমরা যদি এই ট্রি থেকে দেখি 1 থেকে 4 যেতে গেলে আসলে একবার, দুইবার, তিনবার ট্রাভেল করা লাগে। তো আমরা ধরে নিব যে 3 হচ্ছে 1 থেকে 4 এর ডিসটেন্স। মানে 1 থেকে 4 এ যেতে গেলে আমাদের আসলে 3টা এজ পাড়ি দেওয়া লাগে। তো আমরা এই ডিসটেন্স গুলো কিভাবে মনে রাখতে পারি? একজন বলেন কিভাবে আমরা এই ডিসটেন্স গুলো মনে রাখতে পারি? সবাই কি বুঝতে পারছেন কোশ্চেনটা, বা কি করতে চাচ্ছি বা কি চাচ্ছি আমরা? মানে সলিউশনটা ঠিক এটার কাছাকাছি একটা সলিউশন, একটু চিন্তা করে দেখেন যে কিভাবে করা যেতে পারে। আমরা কি করতে পারি? আমরা এই ডিসটেন্স রাখার জন্য আমরা ডিসটেন্স নামে একটা অ্যারে রাখতে পারি, যেখানে হচ্ছে সোর্স থেকে সবগুলা নোডের ডিসটেন্সকে আমরা স্টোর করে রাখবো। তো প্রথমে আমরা কি করব? ডিসটেন্স সোর্স থেকে সোর্সের ডিসটেন্স টু 0, এটা এরকম করে ইনিশিয়ালাইজ করব। তারপরে যখন আমরা কোনো নোডকে এনকিউ করব, লেটস সে আমরা হচ্ছে i তম নোডকে এনকিউ করতে চাচ্ছি, তখন এই i তম নোডের ডিসটেন্স হবে হচ্ছে i এর যে প্যারেন্টস, i এর প্যারেন্টস হচ্ছে j, তার মানে হচ্ছে j এর ডিসটেন্স প্লাস 1। দেখেন আমি যদি, এটা খুবই ইনটিউটিভ, আমি যদি 0 দিয়ে এক্সপ্লোর হই, তার মানে হচ্ছে 7 এর প্যারেন্টস হচ্ছে 0, তাহলে 0 থেকে 7 এক স্টেপ দূরে থাকবে। এখানে তাই করা হয়েছে। লেটস সে আমাদের এই জে হচ্ছে এখানে 0 আর i হচ্ছে 7, তাহলে ডিসটেন্স অফ 7 হবে হচ্ছে ডিসটেন্স অফ 0 প্লাস 1, এরকম একটা কথা। ডিসটেন্স অফ 0, ডিসটেন্স অফ জে, এটা স্যার কোথা থেকে বের করব? এটা দেখেন প্রথমে তো আমরা ইনিশিয়ালাইজ করে ফেলতেছি, যে প্রথমে হচ্ছে আমরা যেটা সোর্সটা আমরা 0 দিয়ে শুরু করছি। তো প্রথমে সোর্স থেকে বাকি সবগুলো ডিফাইন হয়ে মানে অলরেডি পাওয়া যাবে, কারণ প্রথমে সোর্স একটা শুরু করছে 0 দিয়ে। প্রথমে সোর্স দিয়ে সবারটা যেগুলো এক্সপোর্ট হবে তাদের ডিসটেন্সটা বের হয়ে যাবে, তারপরে তাদের ডিসটেন্সটা বের হবে, এরকম করে করে আস্তে আস্তে আসলে সবারটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে জেডটা আগের কোন স্টেপে জেডটা ক্যালকুলেট হয়ে থাকবে, আমাদের এটা চিন্তা করা লাগবে না। যেটা প্রথমে ক্যালকুলেট করা লাগবে সেটা হচ্ছে আমাদের সোর্সেরটা। আমরা জানি সোর্সের ডিসটেন্সটা হচ্ছে 0। বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে বলো। আচ্ছা, আপনারা এটা নিয়ে একটু চিন্তা করতে থাকবেন। স্লাইড দেওয়া আছে, আপনারা নিজেরা একটু পড়বেন, পরে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, ইনশাআল্লাহ আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। আমাদের নেক্সট সিটির কোনো ডেট দেওয়া হবে? নেক্সট সিটির ডেট আমি দিয়ে দিব।
যখন নেওয়ার প্ল্যান করবো দিয়ে দিব ইনশাল্লাহ। স্যার কিছুদিন আগে থেকে জানিয়ে দিন। ঠিক আছে। ঠিক আছে।